পিটিআইকে দেয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারে ভারতের অস্বস্তি, অনিশ্চয়তায় পড়ল জাতিসংঘের অধিবেশনে মোদি ইউনূস বৈঠক। হাসিনাকে দিল্লিতে গৃহবন্দী, ভারতের গণমাধ্যম বলছে বাইরে যাওয়ার সাক্ষাতে মানা, বিচ্ছিন্ন টেলিফোন সংযোগ। ড্রোন, মর্টার আর রকেট হামলায় আবারও অশান্ত ভারতের মণিপুর, জরুরি অবস্থা জারি, ড্রোন বিধ্বংসী ইউনিট মোতায়েন। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। নতুন করে অস্বস্তির তপ্ত হাওয়া ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ভারত কূটনৈতিক পরিমণ্ডলে। ভণ্ডুলের পথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা। বলা হচ্ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বসতে পারেন তারা। ভারতের গণমাধ্যম বলছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার দেয়া ভালোভাবে নেয়নি দিল্লি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। Mr. Yunus, how do you feel? I'm good. Coming back home. Thank you. जवाब देना है। আলোচনা ও সংলাপ যে কোনো সংকট সমাধানের সবচেয়ে কাঙ্ক্ষিত ও ফলপ্রসূ প্রক্রিয়া। রাজনৈতিক টানাপোড়েন থেকে উত্তরণের সিদ্ধান্ত আসতে পারে আলোচনার টেবিল থেকেই। সম্প্রতি নানা ইস্যুর জেরে অবনতির দিকে যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, আর সেই জায়গা থেকেই ভারতের সাথে আলোচনায় বসতে চাইছে বাংলাদেশ। চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এই মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে অবস্থানের কথা রয়েছে। তবে সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নিউ ইয়র্কে মোদির সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের আলোচনার বিষয় এখনও চূড়ান্ত হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ইঙ্গিত দেন বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ চাইতে পারে এবং বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামীপন্থী, এই বয়ান থেকে ভারতের সরে আসা উচিত। স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের এমন বক্তব্য ভালোভাবে নেয়নি ভারত। ফলে ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। অধ্যাপক ইউনূস পিটিআইকে দেওয়া সেই সাক্ষাৎকারে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা ইউনূস আরও বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতের বিশেষজ্ঞ মহল থেকে এখনও অভিযোগের তীর আসছে বাংলাদেশের দিকেই। সম্প্রতি ভারতের বিশেষজ্ঞ মহলের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কাজকর্মে যে নকশা ফুটে উঠছে তাতে মনে হচ্ছে বাংলাদেশ মৌলবাদীদের নতুন স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। শেখ হাসিনা ভারতে যাওয়ার 3 দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর গত 16 আগস্ট টেলিফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন তিনি। ফোন আলাপের সময় জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন তারা। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন। শেখ হাসিনাকে কি গৃহবন্দী করে রেখেছে ভারত? এই গুঞ্জনের পালে বাতাস দিচ্ছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদের একটি প্রতিবেদন। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে দিল্লির এক বিমান ঘাঁটির কাছে নির্জন বাড়িতে রয়েছেন শেখ হাসিনা। সেখান থেকে হাঁটার দূরত্বে সুপার শপে যাওয়া তো দূরের কথা, বাইরে যেতে পারছেন না, বিচ্ছিন্ন টেলিফোনের সংযোগও। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে যুক্তরাজ্যে পাড়ি দেবেন সে সময় এমন গুঞ্জনের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তবে সেই সুযোগ তিনি পাননি। শেষ পর্যন্ত হাসিনাকে দিল্লিতে থেকে যেতে হয়।
তার সাথে দিল্লিতে অবস্থান করছেন বোন শেখ রেহানা। শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান ঘাঁটির একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকে কারো সাথে যোগাযোগ করতে পারেন না তিনি। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজকে লেখা এক প্রতিবেদনে এমন দাবি করেছেন। সেলিম সামাদ লিখেছেন, তিনি নিশ্চিত নন 5 আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা। তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। এই ঘটনার পরপর হাসিনার যোগাযোগের সব ধরনের ডিভাইস বন্ধ রাখা হয়। এরপর থেকে তিনি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। শেখ হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই। এমনকি ঘাটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। যদিও হাসিনার বাড়ি থেকে সুপার শপটির দূরত্ব পায়ে হাঁটার পথ। হাসিনার যে কারোর সাথে যোগাযোগের সুযোগ নেই, এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ। লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। এছাড়া সজীব ওয়াজেদ জয় দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয়, কারণ তিনি দেখা করতে পারবেন না। শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলেমেয়ের নীরবতা স্পষ্ট। সামাদের দাবি, হাসিনার ফোনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইতে পারেন, এ বিষয়টিও সাংবাদিক সামাদের লিখায় উঠে এসেছে। যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে। আর ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তবে পরিস্থিতি কিভাবে সামলাবে দেশটি, সেটি এখন দেখার বিষয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত নিহত হয়েছে অন্তত 6 জন, আহত অনেকে। মণিপুর রাইফেলসের 2টি অস্ত্রাগার লুটের চেষ্টাও চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। শনিবার মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় নিজ বাড়িতে এক বেসামরিক নাগরিককে ঘুমের মধ্যে হত্যা করে কুকি বিদ্রোহীরা। পরে সশস্ত্র মেইতেই সম্প্রদায় কুকি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালায়। পাল্টাপাল্টি গোলাগুলি ছাড়াও মর্টার, রকেট ও ড্রোন হামলায় নিহত হয় আরও 5 জন। উত্তেজনা বেড়েছে কাকচিং জেলার সুগনুতেও। এমন পরিস্থিতিতে 2 দফায় জরুরি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। জিরিবাম জেলায় জারি হয়েছে জরুরি অবস্থা, বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি চূড়াচাঁদপুরে 3টি বাংকার গুড়িয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বছর মেইতে জাতিগোষ্ঠী সংখ্যালঘু হিসেবে মর্যাদার দাবি তুললে এর বিরোধিতায় সংঘর্ষে জড়ায় কুকি বিদ্রোহীরা। শুরু হয় 2 পক্ষের জাতিগত সহিংসতা। গাজায় রক্তের হোলি খেলা বন্ধ করতে ইসরায়েলে অস্ত্রের চালান সম্পূর্ণ বন্ধের দাবিতে ব্যাপক বিক্ষোভ হলো যুক্তরাজ্যের লন্ডনে। প্রতিবাদী কর্মসূচিতে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার 24,000-এরও বেশি মানুষ। রাজপথে সমবেত জনতার হাতে ছিল প্রতিবাদী ব্যানার আর প্ল্যাকার্ড। কণ্ঠে ছিল ফিলিস্তিনের দখলদার ইসরায়েলি সেনাদের আগ্রাসন, হত্যা আর নিপীড়ন বন্ধের স্লোগান। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দেখতে দেখতে 12তম মাসে গড়ালো গাজা যুদ্ধ, কিন্তু এখন পর্যন্ত ভয়াবহতম এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। সারা বিশ্বের মানুষ একযোগে এই যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও তা কানেই তুলছে না ইসরায়েল, বরং দিন দিন হামলা নৃশংসতা বাড়িয়ে চলেছে তারা। আর তাদের এই হত্যাযজ্ঞে অস্ত্র দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো। এ অবস্থায় অবিলম্বে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে ফিলিস্তিনপন্থীরা। শনিবার রাজধানী লন্ডনে হওয়া ওই সমাবেশে প্রায় 25,000 মানুষ অংশ নেয়। সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে ইসরায়েলি দূতাবাস অভিমুখে পদযাত্রা করে তারা। এ সময় সরকারের প্রতি অবিলম্বে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। এদিকে বিক্ষোভ সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা সংঘর্ষ এড়াতে তৎপর ছিল লন্ডন পুলিশ। নানা ধরনের বিধিনিষেধ দিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায় তারা।
এরপরও বিক্ষিপ্তভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। গাজা যুদ্ধ ও ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ নিয়ে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে এগুলো সন্তুষ্ট হবার মতো নয়। এক একটা সিদ্ধান্তে পৌঁছাতে তারা যে কালক্ষেপণ করছে তাও মেনে নেওয়া যায় না। আমরা চাই ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেয়া হোক। সরকার ৩৫০ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩০টির অস্ত্র বিক্রি স্থগিত করেছে, কিন্তু আমরা চাই সবগুলো প্রতিষ্ঠানকেই এর আওতাভুক্ত করা হোক। ৩ সেপ্টেম্বর ওই ৩০টি প্রতিষ্ঠানের ওপর ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বিষয়ক নিষেধাজ্ঞা দেয়া হয়। পররাষ্ট্র সেক্রেটারি ডেভিড ল্যামি পার্লামেন্টে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে যুক্তরাজ্যে উৎপাদিত অস্ত্র ব্যবহৃত হতে পারে। এমন আশঙ্কায় ওই ৩০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার টেলিভিশন বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে থাকায় স্বস্তির হাওয়া বইছে ডেমোক্রেট শিবিরে। সংবাদ মাধ্যমে দ্য গার্ডিয়ানের তথ্য বলছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত জনসমর্থনের গড়ে কমলা ৪৭.৫% সমর্থন নিয়ে এগিয়ে আছে, আর ট্রাম্পের সমর্থন ৪৩.৯%। বিতর্কের আগে জনমত জরিপের এই ফলাফলে আত্মবিশ্বাস বেড়েছে কমলার, আর ট্রাম্প আশা করছেন রিপাবলিকান পার্টির প্রচার শিবিরে আরও গতি বাড়াবে এই টেলিভিশন বিতর্ক। পেনসিলভানিয়া ও জর্জিয়ার মতো দোদুল্যমান কয়েকটি অঙ্গরাজ্যের জনমত জরিপে এখনও দুজনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যা এইসব অঙ্গরাজ্য ভোটের মাঠে পার্থক্য গড়ে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইউক্রেনের দোনেস্কের আরেকটি এলাকা দখলই শুধু নয়, নিজ ভূখণ্ড কার্স্কে অনুপ্রবেশকারী শত শত ইউক্রেনীয় সেনাকে হতাহত করার দাবি করেছে রাশিয়া। এ অবস্থায় যুদ্ধে ব্যর্থতার দায়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রধানের কপাল পোড়ার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইউরি লুতসেনকো। তার দাবি, শিগগিরই এমন ঘোষণা দিতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিস্তারিত হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ১ মাস আগে রাশিয়ার সীমান্তবর্তী কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করে হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। এ ধরনের আকস্মিক হামলার জন্য মোটেও প্রস্তুত ছিল না রাশিয়া। সেই ফাঁকে প্রদেশের ১৩০০ বর্গ কিলোমিটারের মতো জায়গা দখলে নিয়েছে বলে দাবি কিয়েভের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, আগামীতে রাশিয়ার সাথে সমঝোতা আলোচনার ক্ষেত্রে কার্স্কের এই দখল করে নেয়া ভূখণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ইউক্রেন বেশি দিন ওই এলাকা ধরে রাখতে পারবে না বলে মনে করছে মিত্ররা। পশ্চিমা দেশগুলোর একাধিক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ব্লুমবার্গ বলছে, পশ্চিমাদের ধারণা রাশিয়া যেভাবে কার্স্কে হামলা জোরদার করছে তাতে কয়েক মাসের মধ্যেই কার্স্ক ছাড়তে বাধ্য হবে ইউক্রেনীয় সেনারা। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শেষ ২৪ ঘণ্টায় কার্স্কে ইউক্রেনের ২৮০ সেনা হতাহত হয়েছে। এছাড়া শত্রুপক্ষের বেশ কিছু সাঁজোয়া যান ও উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে বিবৃতিতে দোনেস্কের আরও একটি অঞ্চল দখলে নেয়ার দাবি জানিয়েছে মন্ত্রণালয়। এতে বলা হয়, জোরালো হামলায় ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে কালিনোভো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে মধ্য রণাঙ্গনের সেনারা। এর আগে শুক্রবার এক বিবৃতিতে শেষ সপ্তাহে দোনেস্কের ৬টি অঞ্চল দখলে নেয়ার কথা জানানো হয়। এদিকে যুদ্ধক্ষেত্রে একের পর এক ব্যর্থতা ও কার্স্কে হামলার পর রুশ বাহিনীর পাল্টা হামলা প্রতিহত করতে না পারার দায় চাপিয়ে শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সার্স্কিকে বরখাস্ত করতে যাচ্ছেন। এমনটাই মনে করছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইউরি লুতসেনকো। সাবেক এমপি বরিস্লাভ বেরেজার ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিজের ওপর থেকে যুদ্ধের ব্যর্থতার দায় সরিয়ে নিতে জেলেনস্কির কিছু বলির পাঁঠা প্রয়োজন। সার্স্কি হতে যাচ্ছেন সেই বলির পাঁঠাদের একজন। হিজল জুবায়ের, বাংলা ভিশন।
মধ্যপ্রাচ্যের সহিংস পরিস্থিতি আর ইসরায়েলের সাথে পাল্টাপাল্টি হামলার চরম বাজে প্রভাব পড়েছে লেবাননের পর্যটন খাতের উপর। বোমা হামলার কারণে পর্যটন নগরী সাইদায় বিদেশিরা তো বটেই, ভ্রমণ পিপাসু স্থানীয়দের আনাগোনাও কমেছে। অনেক দোকানপাট বন্ধের উপক্রম হওয়ার আগে থেকেই ধুঁকতে থাকা লেবাননের অর্থনীতি আরও পড়তির দিকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে লেবাননের প্রধান পর্যটন শহর সাইদা। স্থানীয় বিক্রেতা এবং কর্মকর্তারা বলছে সেখানকার ব্যবসায়িক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2023 সালের 8 অক্টোবর থেকে লেবাননের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সশস্ত্র বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করে। এরপর থেকেই তারা ইসরায়েলে আক্রমণ শুরু করে। উভয় দিক থেকে যুদ্ধ দিন দিন আরও গভীর হয়। লেবাননের দিকে ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত লেবাননের সাইদা শহর গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরটিতে আন্তর্জাতিক দর্শনার্থীদের বেশ আনাগোনা ছিল। শহরটিতে বেশ কিছু ঐতিহ্যবাহী জায়গা রয়েছে। সেখানকার বাজারগুলোতে প্রায় বিদেশি পর্যটকদের ভিড় থাকত। তবে বর্তমানে বিদেশি পর্যটকরা বলতে গেলে খুবই কম আসছে, যার কারণে ইতোমধ্যে অনেক দোকানপাট বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। অঞ্চলটির এক বিক্রেতা মোহাম্মদ হলাক বলেন, যুদ্ধের কারণে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগের বছরের তুলনায় এবার তাদের আয় হয়েছে মাত্র 20%। অতীতের বছরগুলোতে ইরাক, মিশর এবং ইউরোপ থেকে অনেক পর্যটক আসত, তবে এই বছর কোনো পর্যটক নেই। সাইদা পৌরসভার সভাপতি হাজিম বাদি বলেন, এখানকার রাস্তাঘাট বেশ ফাঁকা। সাইদাতেও বোমা হামলা হয়, যদিও সাইদা এবং তার আশেপাশে প্রায় 2,80,000 মানুষের বসতি রয়েছে। বাদি আরও বলেন, 2019 সাল থেকে লেবানন অর্থনৈতিক সংকটে রয়েছে। কেন্দ্রীয় সরকারের তহবিল দ্রুত সংকুচিত হচ্ছে। এর মধ্যেই 11 মাস ধরে লেবাননের সশস্ত্র বাহিনী ও ইসরায়েলের লাগাতার যুদ্ধ পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলেছে। কবে সংঘাতের অবসান ঘটবে এবং বাস্তুচ্যুত লোকেরা তাদের বাড়িতে ফিরবে, এই প্রশ্ন রেখে সাইদ আরও বলেন, পর্যটকদের ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটির অর্থনৈতিক ক্ষতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকার ধন্যবাদ।